আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ, তো আমি নতুন বিনিয়োগকারীর জন্য কিছু কথা বলতে চাচ্ছি। এটার কারণ হচ্ছে মার্কেট আশা করি ভালো হবে সামনের দিনগুলোতে। সুতরাং অনেক নতুন বিনিয়োগকারী মার্কেটে ইন করবে, মার্কেটে আসবে। তাদের এই বিষয়গুলো জানা জরুরি। যেহেতু এটা পুঁজিবাজার, এখানে টাকার বাজার। সুতরাং অবশ্যই সতর্কতা অবলম্বন করেই তাদেরকে এই মার্কেটে আসা উচিত। সে বিষয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর আমি নাম্বার দেওয়া থাকলেও যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। তো যাই হোক, প্রথমে যদি আসি, আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বরে বিও অ্যাকাউন্ট, 2 নম্বরে হচ্ছে জুন এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার নিয়ে, ডিভিডেন্ড, ইপিএস, দাম, একটা শেয়ারের দাম কমে গেলে কখন আপনি আসলে অ্যাভারেজ করবেন, এবং মানি ম্যানেজমেন্ট, যে টাকাটা আপনার কাছে আছে ওই টাকাটাতে আসলে কীভাবে আপনি শেয়ার কিনবেন, এই বিষয়ে কথা বলবো। আর আসলে কারো কথায় যে শেয়ার কেনা উচিত না, এই বিষয়ে কথা বলতে হবে। তো প্রথমে যদি আসি বিও অ্যাকাউন্ট নিয়ে, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। বিও অ্যাকাউন্ট আপনারা একটা দুটো সিকিউরিটি হাউস যাদের শাখা আছে এগুলোতে বিও অ্যাকাউন্টে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন না। যদি সম্ভব হয় ব্যাংকের কোনো অ্যাকাউন্টে, ব্যাংকের যে বিও অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে, যেমন শাহজালাল ব্রাক ব্যাংকের, শাহজালাল ইসলামী ব্যাংকের, এবি ব্যাংকের, এদের আমি নাম ধরেই বলতেছি। ব্যাংকের বিও অ্যাকাউন্টে আসলে অ্যাকাউন্টগুলো অনেকটা সেফ জোনে থাকা যায়। 2 নম্বরে যদি আসি, জুন এবং ডিসেম্বর ক্লোজিং, আপনার ইনভেস্টমেন্টকে আপনি 2 ভাগে ভাগ করে ফেলবেন, জুন ক্লোজিং শেয়ার এবং ডিসেম্বর ক্লোজিং শেয়ার। আসলে সবসময় ট্রেড করে মার্কেটে কখনোই, আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে এখন ডাউন ট্রেন্ড মার্কেট, এখন প্রফিট করতে পারবো না, আপ ট্রেন্ড মার্কেট হোক, যখন মার্কেট অনেক উপরে যাবে তখন ভালোভাবে প্রফিট করব। ভুল। আপনি যত সিদ্ধান্ত নিতে, মানে আপনার সিদ্ধান্তগুলো যদি ভুল হয়, মার্কেট কি আপ ট্রেন্ড হলো না ডাউন ট্রেন্ড হলো, এটা ইম্পর্টেন্ট বিষয় না। হ্যাঁ, আপনার সিদ্ধান্ত কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় বিনিয়োগকারীরা, যেটা 2010 সালে হয়েছিল। হ্যাঁ, তো সুতরাং আপনি শেয়ারগুলোকে ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিংয়ে 2 ভাগ করে ফেলুন। ডিসেম্বর ক্লোজিংয়ে সাধারণত ফিন্যান্স, ব্যাংক, ইন্স্যুরেন্স এরা থাকে, আর জুন ক্লোজিংয়ে বাকি ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই শেয়ারগুলো থাকে। এর মধ্যে ভালো ভালো ডিভিডেন্ড যারা দেয় তাদেরকে আপনি বের করে নিয়ে আসতে হবে। না পারলে অবশ্যই কারো না কারো যদি আপনি নিজে না বুঝেন তাহলে কারো না কারো সহযোগিতা নিতে হবে। এখানে আপনারা লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট, সুতরাং কারো সহযোগিতা নেওয়াটা অন্যায় না। 3 নম্বরে যদি আসি, ডিভিডেন্ড, ইপিএস। দেখেন, আপনারা একটা শেয়ার, আমি অনেকের সাথে যোগাযোগ হয়েছে, আপনার 50 টাকা শেয়ারের প্রাইস, সেখানে 10% ডিভিডেন্ড দিছে, এটাতে ওনাকে খুব মানে মানে ভালো, যে ভালো ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু ব্যাংকের শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা, সেও 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু ওইদিকে কেউ যেতে চাচ্ছে না। কারণ ধারণা হচ্ছে এটা, ওখানে তো কেউ বলবে না যে ব্যাংকে যাও, হাউসগুলোতে এটা বলে না। কেন বলে না সে বিষয়ে আমি কথা বলবো। হাউসগুলো কখনো ব্যাংকের শেয়ারে বা ভালো ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করতে বলে না। কেন বলে না সে বিষয়ে আমি বলবো। তো সুতরাং ইপিএস এবং ডিভিডেন্ড, এই দুটো জিনিস আপনারা ভালোভাবে দেখবেন, এবং অবশ্যই বিগত বছরের প্রায় সমান সমান ইপিএস থাকতে হবে, এবং কি বলে ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড দেয় এরকম কোম্পানি খুঁজতে হবে, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা বিগত বছরের তুলনায় ভালো থাকলে আরও ভালো। ইপিএস যদি বিগত বছরের তুলনায় ভালো থাকে তাহলে আরও ভালো। আপনি 100% সেফ জোনে থাকবেন যদি এরকম শেয়ারগুলো আপনি খুঁজে পান। তো সুতরাং এই বিষয়গুলো, ডিভিডেন্ড এবং ইপিএসের ব্যাপারটা আপনারা খুঁজে দেখবেন। 4 নম্বরে যদি আসি, দাম কমে গেলেই অ্যাভারেজ করবেন। কখন অ্যাভারেজ করবেন? অ্যাভারেজটা করবেন আপনি, দেখেন, দেখা গেছে আপনি একটা শেয়ার কিনলেন, কেনার পরে শেয়ারটার প্রাইস 5% কমে গেছে, আপনি গিয়ে অ্যাভারেজ করে বসে থাকলেন। 5% কমলে তো আপনি অ্যাভারেজ করার দরকার নাই। আপনি 10% কমলেও অ্যাভারেজ করার দরকার নাই। কেন 10% কমলেও অ্যাভারেজ করার দরকার নাই? কারণ একটা শেয়ার সর্বোচ্চ বাড়তে পারে 10% একদিনে। তাহলে আপনি 10% কমলে কেন অ্যাভারেজ করবেন? আপনাকে তো এটা মাথায় নিতে হবে যে আমি যে শেয়ারটা কিনলাম, এই শেয়ারটা যদি বাড়ে তাহলে কিন্তু এটা 10% পর্যন্ত বাড়তে পারে একদিনে। এই পসিবিলিটিতে তো সব মানে স্টকের বেলায়। তাহলে আপনাকে অ্যাভারেজ করতে হবে কখন? 10%-এর নিচে যখন চলে আসবে 15%, 20%-এ যখন চলে আসবে আপনার শেয়ারের প্রাইস কমে,
মানে আপনি 20% লসে আছেন, 15% লসে আছেন, যদি ইপিএস ঠিক থাকে, সমস্ত কিছু ঠিক থাকে, তখন আপনি গিয়ে অ্যাভারেজ করতে পারেন। আপনার যদি ইপিএসটা মোটামুটি ভালো আছে কিন্তু প্রাইসটা কমে গেছে ডিমান্ড সাপ্লাইয়ের সমস্যার কারণে, তখন আপনি ওখানে গিয়ে আপনি একটা অ্যাভারেজে সিদ্ধান্ত নিতে পারেন। তো 10% কমে গেলে এটা কোনো কমায় না। কোনো শেয়ারে যদি 10% কমে এটা কিছুই না, কারণ যেদিন 10% কমছে তারপরের দিন আবার সে 10% বাড়তে পারে, এই সম্ভাবনা আছে। তো সুতরাং 10% একটা শেয়ারে 10% কমাটা কোনো কমাই না, এটা কিছুই না। তো এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যে অনেকে আছে 2% কমে গেলে অ্যাভারেজ করে, 3% কমে গেলে অ্যাভারেজ করে, 5% কমে গেলে অ্যাভারেজ করে, এগুলোর থেকেই বের হয়ে আসবেন। আপনারা 10%-এর নিচে যখন চলে আসবে তখন আসলে একটা শেয়ারে অ্যাভারেজ করুন। তবে অবশ্যই তার ইপিএস যদি অনেক খারাপ আসে, হ্যাঁ, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। ইপিএস যদি বিগত বছরের তুলনায় মাইনাস হয়, তখন অ্যাভারেজ করার ক্ষেত্রে একটু সতর্কতা থাকতে হবে। 10%-এর নিচে আসলেও অ্যাভারেজ করা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই শেয়ারটা ইপিএসের এফেক্ট ওই শেয়ারের উপর পড়বে। মানে ইপিএস যদি মাইনাস আসে, সেটার একটা এফেক্ট একটা শেয়ারে পড়ে, হ্যাঁ, তখন সে যেখানে গিয়ে থামবে, 2-1 দিন, 3-4 দিন, 1 সপ্তাহ, 10 দিন আপনারা অপেক্ষা করবেন। সে একটা লেভেলে গিয়ে কিন্তু থেমে যাবে, তখন গিয়ে ওইখানে অ্যাভারেজ করবেন যদি ইপিএস মাইনাস আসে। আর যদি ইপিএস পজিটিভ থাকে কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের কারণে আপনার শেয়ারের প্রাইস পড়ে গেছে, সেক্ষেত্রে আপনি 15-20% কমে গেলে সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ করতে পারেন। গেল এই বিষয়টা। এরপর যদি বলে হাউজের লোকের কথায় আপনি শেয়ার কিনবেন না। আপনি যদি না জানেন, কারো পরামর্শ নেবেন, কিন্তু অন্তত হাউজের লোকজনের কথায় আপনি শেয়ার কিনবেন না। আমি এটাকে নেগেটিভভাবে দেখবেন আপনারা, আমি নেগেটিভভাবে দেখি হাউজের লোকদের সিদ্ধান্তকে। আমি আমার হাউজে গত মনে হয় কয়েকদিন আগে গেছিলাম। তো আচ্ছা, প্রত্যেক জায়গায় কিছু লোক থাকে না, মানে বলার চেষ্টা করছে যে এই শেয়ারটা কিনেন, এটা মানে এই শেয়ারটা কিনেন, আরেকজনকে বলতেছে, আমি শুনতেছি যে এই শেয়ারটা কিনেন, মনে হয় এটা হল্টেড হয়ে যাবে। এই জিনিসগুলা আপনাদেরকেও বলে, আপনি এটা কিনেন, এটা হল্টেড হয়ে যাবে আগামীকালকে, এটা কিনেন, ওটা হল্টেড হয়ে যাবে না, কোনোটাই হল্টেড হয়। সে জানে কীভাবে? দেখেন, সেও ধরা খেয়ে বসে আছে, যে আপনাকে পরামর্শ দিচ্ছে যে কি বলে আপনি কিনেন এটা, আপনি তার খোঁজ নেন, তার পোর্টফোলিও খোঁজ চেক করেন, দেখবেন সেও ধরা খেয়ে বসে আছে। এখানে সমস্যাটা হচ্ছে কি, আমরা একটা শার্ট প্যান্ট পরতে তো 5 মিনিট সময় লাগে। আমরা যদি কোথাও যাই, আমরা একটা জুতা পরতে, একটা প্যান্ট পরতে বা একটা জামা পরতে তো 8-10 মিনিট সময় লাগে। কিন্তু আমরা একটা শেয়ার কিনতে এতটুকু সময়ও দিই না। একটা শেয়ার ক্রয় করার ক্ষেত্রে এতটুকু সময় আমরা দিতে চাই না। বলার সাথে সাথে কেউ বলছে আমরা 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, 1 লাখ টাকা শেয়ার কিনে বসে থাকি। এই জায়গাটাতে আমরা অনেক বেশি উদাসীন, খুবই উদাসীন। কিন্তু অন্য সেক্টর, অন্য যে কোনো ব্যবসায় আমরা চিন্তা করি, আমের ব্যবসা করি, জামের ব্যবসা করি, বা আপনারা দোকানের ব্যবসা বা সিমেন্ট, রড, জামা কাপড় যাই করি না কেন, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা সঠিকভাবে একটা মানে ম্যানেজমেন্টের চিন্তা করি, কীভাবে মানে কী করা যায়, কোথায় কী করা যায়। শুধু শেয়ার মার্কেটের ক্ষেত্রে আসলে আমরা কিন্তু এলোমেলো হয়ে যাই। অনেক চালাক লোক এখানে এসে ইমোশনালি ট্রেড করে বসে থাকে। অনেক চালাক লোক, অনেক বুদ্ধিমান লোক, সমস্ত কিছু জানে, সমস্ত কিছু বুঝে, ইপিএস সমস্ত কিছু, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, পিই রেশিও কি, সব কিছু বুঝে, কিন্তু ইমোশনালি ট্রেড করে বসে থাকে। কেউ একজন বলছে, ফাট করে 5 লাখ টাকা শেয়ার কিনে বসে থাকলো। এটা হওয়া উচিত না। সুতরাং আপনাদেরকে এটা হাউজের লোক, কারণ তারা হাউজের লোকগুলা তো আপনাকে বলবে শেয়ার কিনতে, কারণ আপনি হাউজের লোকদেরকে বললেন যে আমি ইউনিলিভারের শেয়ার কিনবো, আমি ফান্ডামেন্টাল যেসব শেয়ারগুলো আছে, ব্যাংকের ভালো ভালো ব্যাংকগুলো, ইউনিলিভার বা বিসি যাই আছে, এই টাইপের শেয়ারগুলো আপনি কেনার কথা বলেন হাউজের লোকদেরকে, তাদের মন খারাপ হয়ে যাবে। কেন মন খারাপ হবে তাদের? কারণ তারা বুঝে ফেলবে আপনি ইনভেস্টমেন্ট করতে আসছেন এখানে, আপনি ট্রেড করবেন না, তারা কমিশন পাবে না। তারা আপনাকে সবসময় ইনফ্লুয়েন্স করবে যেগুলো ট্রেডিং শেয়ার, মানে যেগুলো আজে বাজে শেয়ার আছে, ট্রেডিং উপর উঠবে, এ আছে সে আছে, আপনাদেরকে সবসময় ওগুলোতে পুশ করবে যাতে আপনারা ওইখানে গিয়ে ট্রেড করেন। মানে ট্রেডিং শেয়ারের বিষয়ে তারা আপনাকে খুব বেশি এনকারেজ করবে যাতে আপনি ওই শেয়ারগুলোতে ওই শেয়ারগুলোতে কখনো যাবেন না। এবং কোনো আপনার আশেপাশে যারা অনেক দিন থেকে আছে, হ্যাঁ, অনেকে ভালো আছে, আপনি সবসময়, আমি তো বললামই,
আপনি হুটহাট মানে রবিবারে কিনে মঙ্গলবারে বিক্রি করবেন প্রফিটে, এই চিন্তা যতক্ষণ পর্যন্ত মাথা থেকে বাদ দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে আপনি টিকে থাকতে পারবেন না, সম্ভব না। যেখানে যান আপনি, যখনই আপনি এই মার্কেটে আসেন না কেন, তখনই আপনি লুজার হবেন। তো সুতরাং হাউজের কথায়, এই লোকজনের কথায় বা প্রফেশনাল লোক ছাড়া, মানে যারা এ ব্যাপারে অভিজ্ঞ আছে তাদের বিষয় ছাড়া আসলে আপনারা পুঁজিবাজারে ইনভেস্টমেন্টে আসবেন না। অবশ্যই আপনি ভালোভাবে পড়াশোনা করে আসেন, জেনে বুঝে আসেন, আর যদি তা না হয় তাহলে আপনি কারো পরামর্শ নেন, কিন্তু অন্তত হাউজের লোকজন যারা আছে তাদের পরামর্শ নেবেন না। আপনার 10 লক্ষ টাকা ক্ষতি হলে তাদের কিচ্ছু যায় আসে না, তাদের কমিশন, আপনি লসে সেল দিলেও তারা কমিশন পাবে, লাভে সেল দিলেও কমিশন পাবে, তারা চাইবে সবসময় আপনাকে ট্রেডিংয়ের মধ্যে রাখতে। সুতরাং এ ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করুন, নতুন বিনিয়োগকারীদেরকে আমি বলতেছি। এরপর আসেন মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা হচ্ছে, আপনার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, অথবা 1 কোটি আছে বা 100 কোটি টাকা আছে, যাই আছে, আমি যদি 1 লাখ টাকার হিসেবে ধরে, আপনার উচিত হবে, আপনি কি 1 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনে বসে থাকবেন, অথবা 50,000 করে 2টা শেয়ার কিনে বসে থাকবেন? না, আপনি দুইটা 50,000 করে 2টা শেয়ার কিনবেন না, এটাও ভুল। আর 1 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনবেন, এটাও ভুল। আপনি যেটা করবেন সেটা হচ্ছে 20,000 টাকা, আপনার 20% টাকা আপনার ক্যাশে রেখে দিবেন। 40,000 টাকা দিয়ে সব 3টা শেয়ারকে সিলেক্ট করবেন, সবসময় 3-4টা শেয়ারের মধ্যে থাকবেন। 10-15টা শেয়ার কিনে এর কথা এটা, ওর কথা ওটা, এগুলো কিনে কোনো লাভ ফায়দা না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পোর্টফোলিও আমি এ পর্যন্ত 60-70টা দেখছি, সবগুলো একই অবস্থা। টাকা পুরো পোর্টফোলিওতে টাকা হচ্ছে 2 লাখ টাকার পোর্টফোলিও করছে, শেয়ার আছে 20টা। কী এক অবস্থা, বুঝতে পারতেছেন? তো যাই হোক, মানি ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে এরকম যে আপনি 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা আপনি আপনার কাছে রেখে দেবেন ক্যাশ, আর বাকি যে 80,000 টাকা আছে এর মধ্যে 40,000 টাকা দিয়ে সবচেয়ে ভালো শেয়ারটা কিনবেন, আর 20,000 টাকা দিয়ে আরেকটা শেয়ার, আর 20,000 টাকা দিয়ে আরেকটা শেয়ার, টোটাল 3টা শেয়ার, 3টা স্টকে আপনারা চলে যাবেন। এই 3টা স্টকে ভালো ভালো দেখে 52 উইকের মধ্যে ইপিএস ভালো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো, এবং 52 সপ্তাহের মধ্যে সবচেয়ে, 1 বছরের মধ্যে সবচেয়ে লোয়েস্ট প্রাইজে আছে, ওইগুলাতে এন্ট্রি নিয়ে নেবেন। অবশ্যই ডিভিডেন্ডের সাথে মাথা রাখবেন, ডিভিডেন্ড ক্যালকুলেশন করবেন, আপনার শেয়ারের প্রাইস কত আর ডিভিডেন্ড কী দিচ্ছে ধারাবাহিকভাবে, এটা সর্বপ্রথম কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে ডিভিডেন্ড ক্যালকুলেশন করবেন। সুতরাং এই ডিভিডেন্ড ক্যালকুলেশন করে তারপরে 3টা শেয়ারে চলে যাবেন। 40,000 টাকা একটাতে, 20,000 টাকা একটাতে, 20,000 টাকা একটাতে। এটা আমি 1 লাখ টাকার হিসাব বলতেছি। এইভাবে 1 কোটি হোক বা 10 লাখ হোক বা 100 কোটি হোক, যাই হোক, আপনার এই 3টা শেয়ার কিন্তু একসাথে বাড়বে না। কোনো একটা শেয়ার আপনার বাড়বে, আগে বেড়ে যাবে, কোনোটা পরে বেড়ে যাবে। যেটা আগে বাড়বে সেটাকে সেল করে দিবেন, খুব সিম্পল, প্রফিট টেক করে নেবেন। এরপর ওই টাকাটাকে আপনি যেটা লস হয়ে আছে সেটাতে অ্যাভারেজ করে নেবেন। আপনি আর বাহিরের থেকে টাকা নিয়ে আসার দরকার হবে না, অন্য কারো কাছ থেকে ধার করে নেওয়া বা এদিক সেদিক থেকে হাতানো বা দরকার হবে না। আপনি আপনার টাকা দিয়েই কিন্তু কী বলে অ্যাভারেজ করতে পারবেন। এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি জানি অনেকে এখানে যারা ভিডিও শুনেন তারা সবই বুঝেন, আমার থেকেও আপনারা অনেক বেশি অভিজ্ঞ, কিন্তু এরপরও ভুল কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এই সমস্ত কিছু ভুল মানে থাকে, এগুলো সবাই বুঝে, কিন্তু ইমোশনালি যারা বুঝে তারা ইমোশনালি ট্রেড করে, আর যারা বুঝে না তারা তো তাদের মতো করে হাউজের লোকজন বা পাড়া প্রতিবেশী কেউ যদি বলে সে হিসাবে হয়তো এন্ট্রি নেয়। তো আমি অনুরোধ করব 2টা বিষয় আপনাদেরকে, আপনারা যখন কোনো শেয়ারে এন্ট্রি নেবেন, শেয়ারের প্রাইস কত এবং সে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে কিনা, তার ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ আছে কিনা, এবং 52 উইকের সবচেয়ে নিচে যে প্রাইসটা আছে সেখানে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আপনি সবসময় ডিভিডেন্ডের দিকে খেয়াল রাখবেন। এই কারণে এমনও হতে পারে যে কোনো কারণে আপনি প্রফিট নাও করতে পারেন, মানে আপনার ক্যাপিটাল গেইন নাও আসতে পারে। প্রফিট মানে যে ক্যাপিটাল গেইন তা না, ডিভিডেন্ডটাও তো একটা গেইন। তা আপনি অন্তত এইটুকু আপনি সেফ জোনে থাকবেন, অন্তত রাতের বেলা আপনি টেনশন ফ্রিভাবে ঘুমাতে পারবেন। আপনি এমন একটা শেয়ারে এন্ট্রি নেওয়া উচিত যেখানে অন্তত আপনি এটুকু আপনার বিশ্বাস আছে, আস্থা আছে, এই শেয়ারটার প্রাইস বাড়বে, এই শেয়ারটা ভালো ডিভিডেন্ড দেয়, মানে কেউ ইচ্ছা করে এই প্রাইসটা দামটা বাড়ায় নাই, এই শেয়ারটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং, সে তার গতিতেই বাড়বে। এই বিশ্বাস রেখে যদি আপনি কোনো শেয়ারে ইনভেস্ট করেন
তাহলে অন্তত আপনি রাতের ঘুমটা আপনার নষ্ট হবে না। আপনার টাকা দিয়ে আপনি শেয়ার কিনে যদি রাতে ঘুম নষ্ট হয়, তাহলে ওই ব্যবসা করার দরকার আছে কি না? ওই ব্যবসা তো করার দরকার নাই, তাই না? তো সুতরাং আপনারা এই বিষয়গুলো, বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা, তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে নজর দিবেন, ভালোভাবে আপনারা খেয়াল করবেন। আমাদের এখানে অনেক বিনিয়োগকারী ভাইয়েরাই অনেক কিছু বুঝেন, আমি জানি, কিন্তু আপনারা কিছু কিছু জায়গায় ভুল করে ফেলেন, খুব দ্রুত একটা শেয়ারে এন্ট্রি নিয়ে ফেলেন। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। খুব দ্রুত এন্ট্রি নেয় এবং ব্রেনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে, আমি এই শেয়ারটা এখন আজকে কিনবো রবিবারে, আমি মঙ্গলবারে সেল করে দেবো প্রফিটে। কিন্তু দেখা গেছে মঙ্গলবার যখন আসে ততক্ষণ আর শেয়ারটা প্রফিটে আর থাকে না, তখন সে লসে চলে যায়। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আইসিবির আমি এর বাইরে দু একটা বিষয় বলি। নতুন বিনিয়োগকারীর জন্য এটুকুই আমার কথা। আপনারা বিও অ্যাকাউন্ট করতে একটু সাবধানে করবেন। জুন এবং ডিসেম্বর ক্লোজিং দুটা ভাগ করে ফেলবেন। ডিভিডেন্ড ইপিএসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। দাম কমে গেলেই আপনারা কী বলে অ্যাভারেজ করবেন না, একটা নির্দিষ্ট সময়ের পর অ্যাভারেজ করবেন। হাউজের লোকদের কথা বা ইমোশনালি কোনো ট্রেড করবেন না। আর মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেটাও বললাম। এখন আসি আইসিবির টাকার বিষয়ে। আইসিবির টাকাটা হচ্ছে কি, আইসিবির টাকাটা পাইছে, বাংলাদেশ ব্যাংক যে কোনো মুহূর্তে আইসিবিকে টাকা দিবে। আইসিবিকে টাকা দিলে মার্কেট যে আজকে মোটামুটি ভালোই গেল, আজকে মার্কেটটা ভালো, ইন্ডেক্স ভালো হয়েছে, প্লাস ছিল, এই জন্য ভালো না। সবচেয়ে ভালো ছিল আজকের মার্কেটের, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর অনেক ভালো করছে। ইন্স্যুরেন্স সেক্টর থেকে অনেক বিনিয়োগকারী বের হইতে পারছে। এটা পজিটিভ দিক, এটা খুবই পজিটিভ দিক। আর খারাপ দিক হচ্ছে জুন ক্লোজিংয়ের প্রথম পাঁচ দিকে যতগুলো শেয়ারের ইপিএস আসছে, বেশিরভাগ শেয়ারের ইপিএসটা খুব খারাপ আসছে, এটা খুবই খারাপ দিক। জুন ক্লোজিংয়ের Q1 আমি বলছিলাম Q1-এর ইপিএসগুলো খারাপ আসতে পারে, সেটা ভিন্ন প্রেক্ষাপটে। তো যাই হোক, সব কিছু মিলাই আপনারা আইসিবি যখন টাকাটা পাবে, টাকাটা দিয়ে দিছে অলরেডি, বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করে দিয়ে দিছে, যে কোনো মুহূর্তে টাকা পাবে। কিন্তু আমাদেরকে তারা বলবে না যে তারা কোন শেয়ারে এন্ট্রি নেবে, কখন তারা টাকা পাইছে, তারা এখন কি এন্ট্রি নেবে কি না, এইগুলো আপনি বুঝতে পারবেন না। এগুলো আপনাকে অ্যানালাইসিস করে বুঝতে হবে। আইসিবি কি আমাদেরকে বলবে যে আমি টাকা পাইছি, এখন আমি এই শেয়ারগুলো কিনবো? তারা এটুকু নিশ্চিত থাকেন তারা ফান্ডামেন্টাল শেয়ারগুলো কিনবে, সুতরাং আপনারা যারা নতুন বিনিয়োগকারী আসবেন, তারা ফান্ডামেন্টাল শেয়ারে ঢুকে যাবেন, এটুকু নিশ্চিত থাকেন। ইন্ডেক্স আর 5,000 আসবে না, মার্কেট আপ মুভমেন্টে যাবে, এটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর আমার নাম্বার দেওয়া থাকবে, যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি চাই আমি যখন প্রথম নাম্বার দিয়েছিলাম, যারা যোগাযোগ করছেন, আপনারা প্রত্যেকে যোগাযোগ করবেন, নির্দ্বিধায় যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর সাবধানে আপনারা বিনিয়োগ সিদ্ধান্তটা আসলে সাবধানে নেবেন, খুবই সাবধানে নেবেন। আমি অনেকের সাথে কথা বলছি, পরিস্থিতি এত খারাপ মানুষের যে এটা আসলে কল্পনারও বাহিরে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।